পাঠ্য বইয়ের সৃজনশীল ১। দেখো উদ্দীপকে কি বলে। কবি ও ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে। ২০১৭ সালে ব্যবসায়ে সংঘটিত হিসাব নিম্নরূপ। ২০১৭ সালে তার ব্যবসায় কিছু লেনদেন ঘটে, সেই ট্রানজেকশনগুলো নিচে দেওয়া আছে। তো আমরা পড়ি কি বলে দেখো। ডিসেম্বর ১ নগদ ১৫,০০০ টাকা মূলধন ব্যবসায়ে আনা হলো। ডিসেম্বর ১২ ২.৫ লক্ষ টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর ২৩ নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। ডিসেম্বর ২৪ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো ৪৮,০০০ টাকা, ভাউচার নাম্বার ১০২। ডিসেম্বর ৩০ নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা। ডিসেম্বর ৩১ ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। এই ছিল আমার উদ্দীপকের সামগ্রিক তথ্য। এখন আমরা সৃজনশীলে কি বলে সেটা দেখি। দেখো সৃজনশীল কতে আইসা বলছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এই ডিসেম্বর মাসে তার সামগ্রিক লেনদেনের মধ্যে ক্রয়গুলা কি কি সেটা আমরা আইডেন্টিফাই করব। সেটাই হচ্ছে তার মোট ক্রয়। এখন দেখো তার প্রথম তারিখে ছিল নগদে ১৫,০০০ টাকা মূল্য নিয়ে ব্যবসায় আনা হলো, এটা তো ক্রয় না, তাই না? এটা আনবো না। ২.৫ লক্ষ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, ধারে করুক নগদে করুক ক্রয় তো করছে, তাই না? তো এই এন্ট্রিটা আসবে, ডিসেম্বর ১২টা আসবে। এরপরে কি বলছে ডিসেম্বর ২৩ নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। দেখো তোমরা অনেকে ভাবতেছো এটা আসবে না, এটা সম্পদ ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, যখন সম্পদ ক্রয় করবে সেটা কি করি আমরা সম্পদ নামে দেখাইতে হয়। সম্পদ ক্রয় করুক আর বিক্রয় করুক, কিন্তু আমাকে জানতে চাইছি কি ক্রয়ের পরিমাণ, তাহলে সম্পদ ক্রয় করলে এটা ক্রয় ধরা যাবে না, এটা ধরতে হবে কি সম্পদবাচক হিসাবে। তো এটা আসবে না, একটু খেয়াল রাখো তোমরা। সম্পদ ক্রয় বিক্রয় করলে কখনোই আসবে না, সেটা ক্রয় হোক আর বিক্রয় হোক এটা তো আসবে না, সেটা সম্পদে যাবে। ঠিক আছে। এখন দেখো ডিসেম্বর ২৪ তারিখে কি বলছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান, এটা তো বেতন দিছে, ক্রয় তো করে নাই, তো এটাও আসবে না। ৩০,০০০ টাকার ডিসেম্বর ৩০ তারিখ নগদে কমিশন প্রাপ্তি, কমিশন পাইছে, এটা তো আসবে না। ডিসেম্বর ৩১ ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়, নগদে করুক বাকিতে করুক চেকে করুক যেভাবে ক্রয় করুক আমি ক্রয় গুলা নির্ণয় করব, তার মানে এটাও আসবে। তাহলে কি দাঁড়ায় ডিসেম্বর ১২ তারিখ আর ডিসেম্বর ৩১ তারিখে আসবে। তবে একটু কাজ আছে, এখানে দেখো ৫% বাট্টা, তাহলে বাট্টাটা বাদ যাবে। চলো এটা আমরা সমাধান করি। দেখো সমাধান ক ডিসেম্বর মাসে মোট পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো এখন কি করব, ডিসেম্বর মাসে কি করছে প্রথমে ১২ তারিখে ধারে কাপড় ক্রয় কত টাকার কিনছিল ২.৫ লক্ষ টাকার, ২,৫০,০০০ টাকা, সেটা আমরা লিখা দিলাম। এখন ডিসেম্বর ৩১ তারিখে লেনদেন ছিল একটা, আরেকটা ক্রয় ছিল। কি বলছে দেখো, বলছিল কি ডিসেম্বর ৩১ তারিখে ক্রয় ৫% বাট্টায়, তো বাট্টা বাদে আমার লিখতে হবে, বাট্টা বাদ যাবে। তো এখন দেখো আমরা বাট্টাটা বাদ দিব। ৫% বাট্টায় চেকে পণ্য ক্রয় যত টাকার কিনছে তত টাকা লিখলাম, ১,২০,০০০ টাকা কিনছে। দেখো তুমি ১,২০,০০০ টাকা পণ্য ক্রয় ছিল, আমরা ১,২০,০০০ টাকায় লিখলাম। এখন দেখো এখানে বাট্টা ছিল কত ৫%। তুমি যদি ১,২০,০০০ টাকাকে ৫% করো তাহলে আসে ৬,০০০ টাকা। তো এটা বাদ দিব আমরা, এটা বাদ দিলে আসে কত ১,১৪,০০০। ১,২০,০০০ থেকে ৬,০০০ বাদ দিলে ১,১৪,০০০। এটা আমরা এবার সাইন না লিখা ফেললাম। এখন দুইটা ক্রয় একসাথে যোগ করব, তাহলে মোট ক্রয়টা বের হবে। ২.৫ লক্ষর সাথে ১,১৪,০০০ যোগ করলে আসে ৩,৬৪,০০০ টাকা। তো আমরা সৃজনশীল ক্রয়ের আনসারটা বের করতে পারলাম। এখন চলো সৃজনশীল খতে কি চাইছে সেই আনসারটা বের করি। দেখো সৃজনশীল খতে এসে বলছে কবি ও ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব, তাই না? তো ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব দেখো, কবি ও ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো, এটা আমরা উপরে লিখবো। এরপর একটা ছক করব, আমরা জানি তো এটা কয় কলামের ছক, ৩ কলামের ছক। তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট। এখন প্রথম তারিখে কি ঘটছিল দেখো, প্রথম তারিখে ঘটছিল কি নগদ ১৫,০০০ টাকা মূলধন ব্যবসায় আনা হলো, মালিক কারবারে যেটা দিবে সেটাই মূলধন। এখন মালিক যখন কারবারে মূলধন দেয়, মূলধন কি বৃদ্ধি পায় না? মূলধন বৃদ্ধি পাইছে। আমরা জানি মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট,
আচ্ছা, এখন নগদ টাকা দিছে, তোমার কারবারে কি হয়েছে, নগদটাও তো বৃদ্ধি পাইছে। তো নগদ একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, মনে আছে তো। বেউস, বেউস বৃদ্ধি পেলে ডেবিট, বেউস হ্রাস পেলে ক্রেডিট। বেউসটা যেন কি, বেতে ব্যয়, উতে উত্তোলন, আর সতে সম্পদ। তাহলে কি, উত্তোলন বৃদ্ধি ডেবিট, উত্তোলন হ্রাস ক্রেডিট, ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। আচ্ছা, আরেকটা আমরা জানতাম আদম। আদম মানে কি, আয় দায় মূলধন। এখন আদম বৃদ্ধি পেলে ক্রেডিট, আদম হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি ক্রেডিট, আয় হ্রাস ডেবিট। মূলধন বৃদ্ধি ক্রেডিট, মূলধন হ্রাস ডেবিট। আচ্ছা, আরেকটা ছিল কি দায়, দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট। তো এইভাবে আমরা শনাক্ত করতে পারবো। ডিসেম্বর 1 তারিখ কি ছিল, নগদ 15,000 টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তো ব্যবসায় যদি যখন আনছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকাটা বৃদ্ধি পাইছে, নগদ আমার হাতে যে ক্যাশ টাকা সেটা বাড়ছে। তো নগদ বাড়লে কি, নগদ বাড়লে ডেবিট, কারণ নগদ একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট। আরেকটা ঘটনা ঘটছে, কি হয়েছে, মালিক কারবারে মূলধন বাবদ দিছে, মালিক কারবার যাই দিবে সেটা মূলধন। তো মূলধন বৃদ্ধি পাইছে না, মূলধন বাড়লে কি, মূলধন বাড়লে ক্রেডিট। তো সেটাই আমরা করব। দেখো এই যে নগদান হিসাব এখানে লিখবো ডেবিট, আর মূলধন হিসাব কি হয়েছে, ক্রেডিট না। তো মূলধন হিসাব এখানে আমরা কি করব, ক্রেডিট হিসাবে লিখবো। এরপরে ডিসেম্বর 12 তারিখ ছিল, দেখো ডিসেম্বর 12 তারিখে কি বলে, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করলেই পাওনাদার, পাওনাদার আমার জন্য কি, দায়। নগদে করুক বাকিতে করুক, ব্যয় বাড়ছে না, ক্রয় একটা ব্যয়, তো ব্যয় বাড়লে ডেবিট। আচ্ছা, আর দায় বাড়লে কি, দায় বাড়লে ক্রেডিট, পাওনাদার একটা দায়। তো আমরা সেই কাজটাই করছি, চলো দেখি। ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাবে কি করছি আমরা, ক্রেডিট করছি। বুঝা গেছে না? আচ্ছা ঠিক আছে। তারপর 23 তারিখে আইসা কি বলছে দেখো, ডিসেম্বর 23 তারিখে বলছে কি, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়, তাই না? তো এটা আমরা সমাধান করব, চলো দেখো। আসবাবপত্র যখন কিনছে, আসবাবপত্র সম্পদ, সম্পদ বাড়লে কি, সম্পদ বাড়লে ডেবিট। তো আসবাবপত্র হিসাবকে আমরা কি করলাম, ডেবিট করলাম। এখন সম্পদ যে কিনছি, আমি কিসের ভিত্তিতে কিনছি, নগদ টাকা কিনছি না ক্যাশ দ্বারা কিনছি না? তো নগদ কি আমার সম্পদ না? আমি যখন সম্পদ কিনলাম আসবাবপত্র, তো আমার আরেকটা সম্পদ কমে গেছে, নগদ। তো নগদান ক্রেডিট, কেননা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তো এই থিওরিতে আমরা এটাও করতে পারবো ইনশাল্লাহ। এবার নাম্বার 30, 30 তারিখ আইসা কি বলছে দেখো, নগদে কমিশন প্রাপ্তি। কমিশন মানে কি, আমি একজনের হয়ে কাজ করে দিছি, সে আমাকে কমিশন দিছে, তো টাকা কি আমার হাতে আসে না, তো নগদ টাকা বৃদ্ধি পাইছে। সম্পদ বাড়লে কি, নগদ একটা সম্পদ, তাহলে নগদান ডেবিট। আর কমিশন প্রাপ্তি এটা আমার জন্য আয় না, এই জন্য কি করছি আমরা, কমিশন প্রাপ্তিরে ক্রেডিট করছি, কারণ আয় বাড়লে ক্রেডিট। দেখো আমরা এই কাজটাই করছি। এই যে ডিসেম্বর 30 তারিখ, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, সম্পদ সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি, এই থিওরিতে করছি আমরা। সর্বশেষ ছিল আমাদের ডিসেম্বর 31 তারিখ, কি বলছে, 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। আমরা যখন চেকে পণ্য কিনি, তো আমার ব্যাংক একটা সম্পদ, চেক মানে ব্যাংকের কাজ করে, তাহলে সম্পদ কি হ্রাস পাইলো না চেক দ্বারা কেনার ফলে, সম্পদ হ্রাস ক্রেডিট, এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। আর ক্রয় করছি, ক্রয় করার ফলে কি ব্যয় বৃদ্ধি পাইছে না, এই জন্য ক্রয়কে ডেবিট করব। দেখো আমরা এই কাজটাই করছি এখানে, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো আশা করি ইনশাল্লাহ ডেবিট ক্রেডিটটা সৃজনশীল ক্ষয় যে চাইলো, এটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। আশা করি তোমরা এটা বুঝতেও পেরেছো। এখন আমরা সৃজনশীল গটাকে সমাধান করব। সৃজনশীল গতে আইসা কি বলছে দেখো, কবি ও ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর মাসের লেনদেন অবলম্বনে একটি ভাউচার তৈরি করো। ভাউচার তৈরি করতে বলছে, তাই না? তো এখন আমরা দেখবো কি ডেবিট ভাউচার না ক্রেডিট ভাউচার। দেখো তো 24 তারিখে তোমার লেনদেনে কি বলছে, ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তো বেতন কি আমার জন্য ব্যয় না? তো ব্যয় যায় কোথায়, আমরা পূর্বের ক্লাসে এটা দেখেছি, ব্যয়টা যায় সবসময় ডেবিট ভাউচারে। তো আমি শনাক্ত করে ফেললাম, আমার সৃজনশীল গতে যে ভাউচার জানতে চাইছে বা নির্ণয় করতে বলছে, তো এটা কোন ভাউচার হবে, এটা হবে ডেবিট ভাউচার। তো এটা আমরা সমাধান করি, চলো। তো এটা আমরা সমাধান করব এখন। দেখো ডেবিট ভাউচারের ছকটা এইরকম, কি রকম, প্রথমে প্রতিষ্ঠানের নাম, এটা কোন প্রতিষ্ঠান ছিল, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, তো তার নাম লেখা দিলাম উপরে। এরপরে কোনটা তৈরি করতেছি আমরা, ডেবিট ভাউচার তৈরি করতেছি, তাই না? তো এখানে ডেবিট ভাউচার, তারিখ 24 তারিখে লেনদেন ছিল, তাই না? এই জন্য লিখলাম 24 ডিসেম্বর 2017, প্রশ্ন মতো তারিখ লিখলাম।
এরপর আমরা লিখবো গ্রহণকারীর নাম, কে গ্রহণ করছে এটা, শাকিলা, আমার ম্যানেজার যে ছিল, তো শাকিলা তার নাম লিখলাম। তার তো ঠিকানা উল্লেখ ছিল না, এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখলাম। তারপর বাম পাশে কি লিখবো, ডেবিট ভাউচার নম্বর। দেখো আমাদের প্রশ্নের নম্বরটা দেওয়া ছিল ভাউচার নং 102, তো সেই ভাউচার নংটাই আমরা লিখলাম 102। যদি না থাকতো আমরা ফাঁকা রাখতাম। হিসাব খাতের নাম, কোন হিসাব ছিল এটা, বেতন বাবদ তার আমরা টাকা দিচ্ছি, তো এই জন্য বেতন লেখা দিলাম। এখন দেখো আমরা 4 কলামের একটা ছক করব। ক্রমিক নং, খরচের বিবরণ, টাকা টাকা। এখন 1 নাম্বার কি ছিল, বেতন প্রদান, তার টাকা ছিল কত, 48,000 টাকা। দেখো আমরা প্রশ্নটার দিকে তাকাই, এই যে তার বেতন ছিল কত, 48,000 টাকা, তো সেই 48,000 টাকায় আমরা এখানে লিখলাম। এরপরে কি আর তো এন্ট্রি নাই, তো এইটারেই এই পাশে নিয়ে আসলাম, তো যোগ করলে কিছু নাই, যেহেতু 48 হবে। 2 দাগ দ্বারা আমরা ক্লোজ করব, মানে সমাপ্ত করলাম। এখন এই টাকাটাকে কথায় লেখা দিতে হইব, এই জন্য কি লিখলাম, টাকা কথায় কত টাকা, 48,000 মাত্র, এই মাত্র কথাটা উল্লেখ করবা। এখন দেখো 4 জনের স্বাক্ষর লাগে, কয়জনের স্বাক্ষর লাগে, 4 জনের। প্রথমে লাগবে ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপরে হিসাব রক্ষকের স্বাক্ষর, কার স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর। তৃতীয়ত লাগবে কার, ব্যবস্থাপকের স্বাক্ষর। আর সর্বশেষ লাগবে কার স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তো এইভাবে আমরা এই ভাউচারটা সম্পাদন করব, সমাপ্ত করে দিব। তো ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট যে প্রশ্ন ছিল তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 1, এটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে কোনো বিষয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রিয়জনদের সাথে, ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।